সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন। তবে কি বেঁচে আছেন সিলেটবাসীর মধ্যমণি এম ইলিয়াস আলী? 2012 সালের 17 এপ্রিল আমার স্বামী ইলিয়াস আলী আমাদের বাসার সামনে বনানী 2 নম্বর রোড থেকে গুম হয়ে যান। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। দর্শক, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে কিন্তু আবার নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। তবে কি তিনি বেঁচে আছেন? থাকলেও বা কোথায় থাকবেন? কি অবস্থায় আছেন তিনি? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? না হয় কেন নতুন করে বারবার গুঞ্জন তৈরি হচ্ছে তাকে নিয়ে? হ্যাঁ দর্শক, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, আর এ নিয়ে কিন্তু দেশের জনগণের মাঝে কিন্তু বারবার কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আজকে আপনারা একেবারে প্রমাণ সহ উত্তর দেখিয়ে দেব আপনাদের। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। শুরু করবো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী 2012 সালে যার গুমের ঘটনা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। 2012 সালের 17 এপ্রিল আমার স্বামী ইলিয়াস আলী আমাদের বাসার সামনে বনানী 2 নম্বর রোড থেকে গুম হয়ে যান। তো 2012 সালের 17 এপ্রিল উনি বিকালে সম্ভবত 3টার ফ্লাইটে উনি ঢাকায় পৌঁছেন। সিলেট থেকে ঢাকায় আসেন এবং আনুমানিক সন্ধ্যা 7টার সময় উনি রূপসী বাংলার উদ্দেশ্যে উনি বের হয়ে যান বাসা থেকে। তো উনি যখন বাসা থেকে ফিরেন তখন ওনাকে ওই বাসার সামনের রাস্তা থেকে দুই দিক থেকে দুটি সাদা মাইক্রোবাস, কিছু সাদা পোশাকধারী লোক যারা অস্ত্রসজ্জিত ছিল, তারা ওনাকে গাড়ির গতিরোধ করেন এবং ওনাকে জোরপূর্বক ওখান থেকে ওনাকে এবং ওনার ড্রাইভার আনসার আলী সহ ওনাকে তুলে নিয়ে যান ওখান থেকে। এভাবেই স্বামীর নিখোঁজ হবার ঘটনা বর্ণনা করছিলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির। 2012 সালের 17 এপ্রিল রাতে গুম হন ইলিয়াস আলী। হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে বনানী 2 নম্বর সড়কে তাকে ও তার ড্রাইভারকে অপহরণ করা হয়। ইলিয়াস আলীর গুমের বিষয়টি, তাকে তার এই ঢাকা শহরের অনেকটা কেন্দ্রবিন্দু বলা যায়, একেবারে কেন্দ্রের মধ্যে ওই বনানীতে তার বাসায় যাওয়ার পথে দুটো মাইক্রোবাস তাকে ঘিরে ধরে 8-10 জন লোক সেখান থেকে বেরিয়ে আসলো। সবার চুলের কাট একরকম, সবার কাপড় চোপড় প্লেন ক্লোথ, কিন্তু একই ধরনের কাপড় চোপড়, অস্ত্র সজ্জিত, ওয়াকি টকি সাথে নিয়ে তারা এই কাজটা করেছে। জোর করে তাকে ধরে নিয়ে গেছে ওখান থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগটি উড়িয়ে দেওয়া হলেও আলোচিত এই গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখা বা ইন্টেলিজেন্স উইং এর সম্পৃক্ততা পেয়েছিল সংস্থাটিরই আরেকটি শাখা র্যাব 1। ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী গুম হওয়ার কিছুদিনের মধ্যেই ঘটনাটির তদন্তে নামে র্যাব 1, কারণ অপহরণের স্থানটি ছিল তাদের আওতাধীন এলাকায়। গোপন এক নথিতে র্যাব 1 এর কর্মকর্তারা তদন্তের বিস্তারিত উল্লেখ করেন। এই নথির অনুলিপি তখনই র্যাব সদর দপ্তর, ডিজিএফআই ও ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে পাঠানো হয়। তবে এই বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা কোনো সংস্থা থেকেই নেওয়া হয়নি। সম্প্রতি এই গোপন নথিটি নেত্র নিউজের কাছে ফাঁস করেছেন ডিজিএফআই এর সাথে সংশ্লিষ্ট একজন সামরিক কর্মকর্তা। গোপন নথিতে র্যাব 1 এর তদন্তকারীরা লিখেছেন, ইলিয়াস আলীর অপহরণের ঘটনাটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এটি একটি সুপরিকল্পিত অভিযান যা র্যাবের গোয়েন্দা শাখা কর্তৃক সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হয়। একজন মানুষ নিখোঁজ হলে তার পরিবার কাঁদে, কিন্তু যখন একজন নেতা নিখোঁজ হয় তখন কাঁদে গোটা জাতি। ইলিয়াস আলীর গুম, তার হত্যার কাহিনী আজও ঢাকার রাস্তায় ভেসে বেড়ায়। শুধু প্রশ্ন জাগে, রাষ্ট্র কি আমাদের শত্রু হয়ে গেছে? রাত নামলে শহরের রাস্তায় আলো থাকে, কিন্তু কিছু আলো মানুষের চোখে পৌঁছায় না। ঢাকার সেই রাত যেখানে নিখোঁজ হয় মানুষ, যেখানে গাড়ির ভেতর থেকে মানুষ গায়েব হয়ে যায়, যেখানে কিলিং স্কোয়াডের গর্জন শোনা যায় শুধু মৃত্যুর নিস্তব্ধতায়। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী, সময় রাত প্রায় 11:30। একটা টয়োটা প্রাইভেট কার ধীরে ধীরে মোড় ঘুরছে। ভেতরে বসা বিএনপির সিংহহৃদয় নেতা, সিলেটের মাটি ও মানুষের প্রাণপ্রিয় মোহাম্মদ ইলিয়াস আলী, ড্রাইভারের সিটে বিশ্বস্ত চালক আনসার আলী। তারা জানতো না এই রাত হবে তাদের জীবনের শেষ রাত, তাদের দেহ আর কখনো ফিরে আসবে না। যেই মুহূর্তে গাড়িটি বনানীর মোড় ঘুরল, সেই মুহূর্তেই চারদিক থেকে ছুটে এলো কালো রঙের মাইক্রোবাস।
লাইট অফ, নম্বর প্লেট ঢাকা, জানালার ভিতরে অদৃশ্য মুখ, হাতে ওয়্যারলেস সেট। এক ঝটকায় গাড়ির রাস্তা বন্ধ। ইলিয়াস আলীর ড্রাইভার ব্রেক কষতেই দরজা খুলে বেরিয়ে এলো সশস্ত্র কয়েকজন মানুষ। তাদের মুখ ঢাকা, কণ্ঠস্বর নেই, শুধু দূরত্ব, প্রশিক্ষিত চলাফেরা। তারা জানতো আজকের মিশন টার্গেট এলিমিনেশন। ঢাকার রাস্তায় এরকম ঘটনা নতুন ছিল না, কিন্তু আজকের শিকার ছিল এক ভিন্ন মানুষ, একজন রাজনৈতিক আইকন, একজন যার কণ্ঠস্বর ছিল রাস্তায়, মাঠে, সংসদে এবং জনগণের হৃদয়ে। এই অপারেশনের নেপথ্যে একজন কুখ্যাত নাম, মেজর জেনারেল জিয়াউল আহসান, তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স উইং এর প্রধান। অভ্যন্তরে তার নিজস্ব একটি বিশেষ বাহিনী ছিল, যারা পরিচিত ছিল একটাই নামে, কিলিং স্কোয়াড। এরা রাত নামলে বের হতো, লক্ষ্য নির্দিষ্ট থাকতো আগেই। কাজ শেষ হলে লাশ মিলত না, কখনো পদ্মায়, কখনো যমুনায়, কখনো গুম হয়ে যেত, নামটাই হারিয়ে যেত ইতিহাস থেকে। ইলিয়াস আলীর গাড়ির দরজা খুলে ফেলা হয়, তাকে টেনে হিসড়ে বের করা হয়। ড্রাইভার আনসার আলী চেষ্টা করেছিলেন প্রতিরোধ করতে, কিন্তু এক ধাক্কায় গলায় ঠেকানো হয় বন্দুকের নল। ইলিয়াস আলী ও তার চালককে নেওয়া হয় ঢাকার বাহিরে এক গোপন সেফ হাউসে, যেটি ছিল র্যাবের স্পেশাল ইন্টেলিজেন্সের উইং এর অধীনে, যেখানে অপেক্ষা করছিলেন এক ইউনিটের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ও আরো কয়েকজন। ঘটনা বছর কয়েক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া 164 ধারার জবানবন্দিতে সার্জেন্ট তাহেরুল স্বীকার করেন, হ্যাঁ, আমরা ইলিয়াস আলীকে অপহরণ করেছিলাম। কমান্ড ছিল জিয়াউল আহসানের। তিনি বলেছিলেন এটা টপ সিক্রেট মিশন। তাহেরুলের বর্ণনা অনুযায়ী ইলিয়াস আলীকে প্রথমে কয়েক ঘন্টা ধরে মানসিক চাপ ও জিজ্ঞাসাবাদে রাখা হয়। প্রশ্ন ছিল বিএনপির পরবর্তী পরিকল্পনা কি, কার সাথে যোগাযোগ আছে। ইলিয়াস আলী নীরব ছিলেন, কখনো দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি, কারো ষড়যন্ত্রের জন্য নয়। এই উত্তর শুনেই ক্ষিপ্ত হন জিয়াউল আহসান। যখন জিয়াউল আহসান নিজ হাতে মাথার চুল ধরে টেনে নিচে ফেলে বলেন, আজ বড় মাছ ধরা পড়েছে, শেষ করে নদীতে ফেলে দিতে হবে। ভোর হওয়ার আগে সিদ্ধান্ত হয় ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়া হয় নদীর ধারে, সেই নদী যমুনা। গভীর রাতে স্রোতের শব্দ শোনা যাচ্ছিল। তাদের মাথায় ভারী ব্যাগ পরিয়ে দেওয়া হয়, পা শক্ত করে বেঁধে দেওয়া হয়। তারপর একে একে নদীর বুকে ছুঁড়ে ফেলা হয়। স্রোত গিলে ফেলে দুটি দেহ। ঢাকার আলো আদারি শহর থেকে নিঃশব্দে হারিয়ে যায় এক রাজনৈতিক কণ্ঠস্বর। সেই রাতের পর সার্জেন্ট তাহেরুল বর্ণনা দেন, অপারেশন শেষে ফিরে এসে জিয়াউল আহসান উল্লাস করেছিলেন। তিনি নাকি হেসে বলেছিলেন, আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম, শেষ করে নদীতে ফেলে দিয়ে এসেছি। এটা ছিল শুধু হত্যা নয়, বরং এক ধরনের ক্ষমতার প্রদর্শনী, যেখানে একজন জেনারেল দেখাতে চেয়েছিলেন কিভাবে তিনি রাজনৈতিক শত্রুদের নিঃশব্দে সরিয়ে দিতে পারেন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়া শুধু একজন নেতার মৃত্যু নয়, এটা বাংলাদেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে গুম হয়ে গেল মানুষের কণ্ঠস্বর, যেখানে রাষ্ট্রের ক্ষমতা হয়ে উঠল মৃত্যুদণ্ড। তার স্ত্রী সন্তান আজও অপেক্ষা করে আছেন, কিন্তু ইলিয়াস আলী আর ফিরবেন না। একজন মানুষ নিখোঁজ হলে তার পরিবার কাঁদে, কিন্তু যখন একজন নেতা নিখোঁজ হয় তখন কাঁদে গোটা জাতি। ইলিয়াস আলীর গুম, তার হত্যার কাহিনী আজও ঢাকার রাস্তায় ভেসে বেড়ায়। শুধু প্রশ্ন জাগে, রাষ্ট্র কি আমাদের শত্রু হয়ে গেছে? 2012 সালে আওয়ামী লীগ সরকার তখন প্রবল চাপের মুখে দেশ জুড়ে বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠছিল। ঢাকা শহরে টিয়ার গ্যাস, লাঠিচার্জ, কোর্ট কাছারি সবকিছুতেই আগুন জ্বলছিল। সেই সময়ে ইলিয়াস আলী হয়ে উঠেছিলেন সরকার বিরোধী আন্দোলনের প্রধান মাঠ পর্যায়ের মুখ। তার জনপ্রিয়তা, তার ভাষণ, তার কেরিশমা সরকারের জন্য হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর। তখনই সিদ্ধান্ত হয় এই মানুষটিকে আর মাঠে রাখা যাবে না। দর্শক, ভিডিওতে যে প্রতিবেদনটা আপনারা দেখেছেন, এটা দেখে তো আশা করি দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে হাসিনা তার বাহিনীকে দিয়ে কিভাবে দেশের মানুষকে গুম করত এবং হত্যা করত। বিশেষ করে যারা প্রবীণ এবং উদীয়মান নেতাকর্মী ছিল বিরোধী দলের, তাদেরকেই কিন্তু গুম করা হয়েছে এক এক করে। আর তার মধ্যে কিন্তু অন্যতম একজন আলোচিত ছিলেন কিন্তু এই সিলেটের ইলিয়াস আলী, যিনি কিন্তু বিএনপির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং সিলেটের মানুষের কাছে একেবারে প্রাণকেন্দ্র ছিলেন তিনি। যেমন ছিল তার সাহস, তেমন ছিল তার রাজনৈতিক অভিজ্ঞতা। তবে আদৌ কিন্তু কোনো মতেই খবর মিলেনি যে এই ইলিয়াস আলী কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে তাকে মেরে ফেলা হয়েছে, তবে এর কোনো সত্যতা আদব্দি পাওয়া যায়নি প্রমাণ সহকারে। আল্লাহ রাখলে তিনি যদি বেঁচে থাকেন, অবশ্যই কিন্তু একদিন না একদিন ফিরে আসবেন দেশের মানুষের কাছে। এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন।
সম্মানিত দর্শক শ্রোতা, এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।